আমি অনেক কাঁদছিলাম, কিন্তু আমার শ্বশুর যেন আমার কষ্টটা একটুও বুঝতেন না। তিনি সেই একই কাজ করতে থাকতেন, যা আমাকে আরও বেশি আঘাত দিত। যদি তিনি একটু থেমে যেতেন অথবা কাজটা একটু ধীরে কোমলভাবে করতেন, তাহলে হয়তো এতটা কষ্ট পেতাম না। বন্ধুরা, এটা কোনো গল্প নয়, এটা আমার জীবনের একেবারে সত্য ঘটনা। জানতে চাইলে ভিডিওটা একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আমার নাম দীপা, আমার বয়স ২৬ বছর। আমার শ্বশুরের নাম আদিল। উনি দেখতে বেশ স্মার্ট। কেউ কখনোই বুঝবে না যে তার বয়স ৪৭ বছর। তাকে দেখে মনে হয় যেন ৩৪-৩৫ বছরের এক তরুণ। আমার স্বামীর নাম রাকেশ। ছোটবেলায় এক ভয়ঙ্কর দুর্ঘটনায় সে এক হাত হারায়। আমি গরিব ঘরের মেয়ে, তাই পরিবারের সিদ্ধান্তে আমার বিয়ে হয় রাকেশের সঙ্গে। প্রথমে রাকেশকে আমার ভালোই লেগেছিল। তার ব্যবহার, কথা বলার ভঙ্গি সবই খুব ভদ্র আর মিষ্টি লাগত। কিন্তু বিয়ের পর ধীরে ধীরে বুঝতে পারলাম, তবে একটা কথা বলতেই হবে, আমার শ্বশুর আদিলজি, তিনি সত্যিই এক অসাধারণ মানুষ। আমার প্রতি তার স্নেহ, যত্ন আর সম্মান আমাকে সবসময় স্পর্শ করে। আমার শ্বশুর প্রায়ই বাড়িতেই থাকেন। আমার শাশুড়িমা খুব অসুস্থ, তিনি হাঁটতে পারেন না, চলাফেরাতেও কষ্ট হয়, তাই ওনার যত্ন নেওয়ার দায়িত্বটা আমার ওপরই পড়েছে। আমার শ্বশুর খুবই সুস্থ মানুষ, তার মধ্যে এখনও তারুণ্যের ছাপ রয়েছে। হাঁটা চলা, পোশাক পরিচ্ছদ, এমনকি কথা বলার ভঙ্গিতেও একটা আলাদা আত্মবিশ্বাস আছে। তাকে দেখলে সত্যিই ভালো লাগে, যেন বয়সের ছাপ তার গায়ে লাগেনি একটুও। একদিন হঠাৎ আমার শাশুড়িমা খুব অসুস্থ হয়ে পড়লেন। অবস্থাটা এতটাই খারাপ ছিল যে তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যেতে হয়। আমার স্বামী তখন মাকে নিয়ে দূরের এক হাসপাতালে চলে গেলেন, যেখানে তাদের রাতটা থাকতেই হবে। আমি তখন বাড়িতেই ছিলাম। বাড়িতে অন্য কেউ ছিল না, শুধু আমি আর আমার শ্বশুর। আমার স্বামী যাওয়ার আগে বলেছিল, তুমি একা থাকবে না, বাবা আছে তো। তাই শ্বশুরমশাইও থেকে গেলেন, যেন আমি একা না থাকি। সন্ধ্যা নামছিল। আমি তখন আয়নার সামনে দাঁড়িয়েছিলাম। মনটা একটু অস্থির লাগছিল, তাই নিজেকে একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম। ঠিক তখনই হঠাৎ আমার শ্বশুর ঘরে ঢুকে পড়লেন। আমি আয়নার মাধ্যমে টের পেলেও কিছু বলিনি, কারণ ভাবলাম হয়তো কোনো প্রয়োজন আছে। কিছুক্ষণ নীরবতা ভর করেছিল ঘরে। তারপর আমি বললাম, বাবা, কিছু বলবেন? তিনি শান্তভাবে বললেন, তোমার সঙ্গে একটু কথা ছিল। তারপর তিনি তার ফোনটা বের করে আমাকে দিলেন। আমার স্বামী ছিল ফোনের ওই পাশে। আমি কথা বলতে লাগলাম, আর ভেতরে ভেতরে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছিল আমার। আমি তখন ফোনে আমার স্বামীর সঙ্গে কথা বলছিলাম। তিনি জানালেন যে মায়ের চিকিৎসার জন্য তাদের অন্তত 2 দিন হাসপাতালে থাকতে হবে। আমি শান্তভাবে বললাম, তোমরা চিন্তা করো না, আমি ভালোই থাকব, তোমরা শুধু মায়ের যত্ন নাও। আমার ফোনটা তখন নষ্ট ছিল, তাই শ্বশুরমশাই আমাকে ফোনটা এনে দিয়েছিলেন, যেন আমি স্বামীর সঙ্গে কথা বলতে পারি। কথার মাঝে আমি খেয়াল করলাম তিনি চুপচাপ দাঁড়িয়ে আছেন। আমি কিছু বলিনি, শুধু নিজের মনে ভাবছিলাম 2 দিন কিভাবে কেটে যাবে একা এই বাড়িতে। সেই রাতটার জন্য হঠাৎ করেই অনেক নিঃশব্দ হয়ে গেল। প্রতিটি ঘর, প্রতিটি দেয়াল যেন নীরবে ফিসফিস করে কথা বলছিল আমার সঙ্গে। আমি রান্না করে নিলাম, তারপর শাশুড়িমার বিছানাটা একটু গুছিয়ে রাখলাম, যেন বড়দিন ফিরলে ওনার কষ্ট না হয়। শ্বশুরমশাই তখন নিজের ঘরে ছিলেন। রাতের খাবারটা আমি নিজের হাতে তৈরি করলাম। টেবিলে সুন্দরভাবে সবকিছু সাজিয়ে রাখলাম। আমি শ্বশুরমশাইকে ডেকে বললাম, বাবা, খাবার তৈরি হয়েছে, আসুন একসঙ্গে খেয়ে নিই, আজ তো বাড়িতে আর কেউ নেই। তিনি একটু অবাক হয়ে তাকালেন। তিনি কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন, কিন্তু আমি টের পাচ্ছিলাম তার দৃষ্টি বারবার আমার দিকেই পড়ছে। ভেতরে ভেতরে এক ধরনের অস্বস্তি কাজ করছিল আমার মধ্যে। মনে হচ্ছিল কিছু একটা যেন ঠিক নেই। আমি নিজেকে সামলে নিয়ে চুপচাপ খাবার শেষ করলাম, কিন্তু মনে তখন হাজারো প্রশ্ন। কেন এমন লাগছে? আমি কি ভুল ভাবছি? আমি টের পাচ্ছিলাম শ্বশুরমশাইয়ের চোখ বারবার আমার দিকে পড়ছে। প্রথমে ভেবেছিলাম হয়তো কাকতালীয়, কিন্তু কয়েকবার এমন হবার পর মনটা অদ্ভুত এক অস্বস্তিতে ভরে উঠল। ভেতরে ভেতরে নিজেকে সামলানোর চেষ্টা করছিলাম। ভাবছিলাম আমি হয়তো ভুল বুঝছি, কিন্তু সেই নীরব দৃষ্টিটা যেন আমাকে বারবার প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছিল। আমি তখন দ্রুত খাবার শেষ করলাম, থালাগুলো গুছিয়ে রাখলাম। তবুও মনে হচ্ছিল বাতাসে যেন এক অচেনা ভার লেগে আছে। নিজের ঘরে ফিরে এসে দরজাটা হালকা বন্ধ করলাম, জানালার পাশে বসে গভীর নিঃশ্বাস নিলাম। মনে হচ্ছিল আজকের এই সন্ধ্যাটা যেন অন্য সব দিনের মতো নয়, কিছু একটা বদলে গেছে, কিন্তু ঠিক কি তা আমি বুঝতে পারছি না।
রাতটা কেটে যাচ্ছিল ধীরে ধীরে। জানালার বাইরে অন্ধকার, আর ঘরের ভেতর নিস্তব্ধতা। সব মিলিয়ে মনটা ভারী হয়ে উঠছিল। আমি বিছানায় শুয়ে চোখ বন্ধ করলাম, কিন্তু ঘুম এলো না। মনে হচ্ছিল সারাদিনের ঘটনা মাথায় ঘুরছে একটানা। কেন জানি আজ সবকিছু এত অচেনা লাগছিল। এই বাড়ি, এই নীরবতা, এমনকি নিজের জীবনও। ভাবছিলাম হয়তো আমি শুধু ক্লান্ত, হয়তো সবই আমার মনের ভুল। নিজেকে বোঝাতে চেষ্টা করছিলাম, কিন্তু বুকের ভেতর একটা অজানা ভর জমে যাচ্ছিল, যেটা আমি কাউকে বলতেও পারছিলাম না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়িটা যেন আরও নীরব হয়ে গেল। ঘড়ির কাঁটা টিকটিক শব্দে যেন সময়টাকে থামিয়ে দিচ্ছিল। আমি বিছানায় শুয়ে ভাবছিলাম, জীবনটা কতটা অদ্ভুত। যাদের ভরসায় থাকা উচিত, কখনো কখনো তারাই যেন সবচেয়ে অচেনা হয়ে যায়। ঘুম আসছিল না, তাই উঠে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালাম। অন্ধকার আকাশে কিছু তারা জ্বলছিল। মনে হলো তারাও যেন আমার মতো একা। রাতটা তখন গভীর হয়ে এসেছে। বাড়ির চারপাশে এক অদ্ভুত নীরবতা ছেয়ে আছে। হঠাৎ বাইরে থেকে একটা শব্দ পেলাম। মনে হলো কেউ যেন বারান্দার পাশে কিছু সরালো। বুকটা ধক করে উঠল। ভয় মিশ্রিত কৌতূহল আমাকে চুপ করে থাকতে দিল না। আমি ধীরে ধীরে দরজার কাছে গেলাম, তারপর কপাল ভাঁজ করে দরজাটা খুলে বাইরে তাকালাম। বাতাসে হালকা ঠান্ডা ভাব, চারপাশ অন্ধকার, কিন্তু কাউকে দেখা গেল না। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, মনটা কেমন অস্থির লাগছিল। ভাবলাম হয়তো বাতাসে কিছু পড়ে গিয়েছিল। তাই আবার ঘরে ফিরে এসে দরজাটা ভেতর থেকে লাগিয়ে দিলাম। একটু শান্ত হওয়ার চেষ্টা করছিলাম, ঠিক তখনই দরজায় টকটক করে কারো কড়া নাড়ার শব্দ পেলাম। চমকে উঠে বললাম, কে? বাইর থেকে ভেতরে ভেসে এলো গম্ভীর পরিচিত একটা কণ্ঠ। আমি, আদিল। দরজাটা খোলো তো দীপা। আমি অবাক হয়ে গেলাম। এই সময়? কিছু দরকার বাবা? তিনি বললেন, একটু জরুরি কথা ছিল, বাইরে দাঁড়িয়ে বলা যাবে না, দরজাটা খোলো। তার কণ্ঠে একটা অদ্ভুত শান্ত সুর ছিল, কিন্তু তাতে একটুকরো উদ্বেগও মিশেছিল। আমি কয়েক মুহূর্ত দ্বিধায় দাঁড়িয়ে রইলাম, তারপর ধীরে ধীরে দরজার ছিটকিনি খুলে দিলাম। তিনি ঘরে ঢুকলেন, চোখে যেন চিন্তার ছাপ। আমি তাকে বসতে বললাম, তারপর জিজ্ঞেস করলাম, বলো বাবা, কি হয়েছে এত রাতে হঠাৎ? তিনি একটু থেমে বললেন, আসলে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল, যা ফোনে বা বাইরে বলা যায় না। ভাবছিলাম এখনই বলি, নয়তো মনটা শান্ত থাকবে না। আমি তার দিকে তাকিয়ে রইলাম, মুখে গম্ভীরতা, চোখে অদ্ভুত এক গভীরতা। ঠিক তখনই হঠাৎ পুরো বাড়ি অন্ধকারে ঢেকে গেল। বিদ্যুৎ চলে গেছে, ঘরটা নিস্তব্ধ হয়ে গেল, শুধু বাইরে থেকে ভেসে আসছিল ঝিঝি পোকার একটানা ডাক। আমি বললাম, আরে কারেন্টটা গেল কেন? আমি একটা মোমবাতি জ্বালাই। তিনি ধীরে বললেন, না থাক, দরকার নেই, আমি এখানেই আছি। অন্ধকার ঘর, নিঃশব্দ রাত, আর দুজন মানুষ যাদের মধ্যে হঠাৎ যেন এক অজানা উত্তেজনা আর রহস্য জমে উঠল নিঃশব্দ বাতাসে। অন্ধকার ঘর, বাইরে হালকা বাতাস বইছে, জানালার পর্দা আস্তে আস্তে দুলছে। আমি তখন মোমবাতি খুঁজে বের করার চেষ্টা করছিলাম, কিন্তু শ্বশুরমশাই বললেন, থাক দীপা, আলো লাগবে না, আমি তো তোমার সামনেই আছি। তার কণ্ঠে অদ্ভুত শান্ত সুর ছিল, কিন্তু তাতে একটা অচেনা কম্পনও ছিল। আমি বললাম, তুমি বসো বাবা, আমি একটু আলো জ্বালাই, অন্ধকারে থাকতে ভালো লাগছে না। তিনি নরম গলায় বললেন, দীপা, তুমি জানো অনেক দিন ধরে কিছু একটা বলতে চাইছিলাম, কিন্তু সুযোগই হচ্ছিল না। আমি অবাক হয়ে তাকালাম, কি কথা বাবা? তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। বাইরে বজ্রপাতের আলো এক মুহূর্তের জন্য ঘরটাকে আলোকিত করল, আর সেই ক্ষণিক আলোয় আমি তার মুখটা স্পষ্ট দেখতে পেলাম। চোখে একটা অদ্ভুত টান, মিশে আছে অপরাধ বোধ, আবার যেন কোনো গোপন কষ্ট। তিনি বললেন, তুমি জানো দীপা, আমি তোমাকে শুধু ছেলের বউ হিসেবে দেখি না, তুমি এই বাড়ির প্রাণ। এমন মেয়ে খুব কমই দেখা যায়, এমন মায়া, এমন যত্ন, অনেক কৃতজ্ঞ আমি তোমার প্রতি। আমি নরম গলায় বললাম, বাবা তুমি এমন বলো না, আমি তো যা করছি আমার কর্তব্যই করছি। তিনি হালকা হাসলেন, কিন্তু সেই হাসিতে এক গভীর ব্যথা লুকানো ছিল। তুমি জানো দীপা, আমি অনেক বছর ধরেই একা। তোমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়ার পর এই বাড়িটা যেন নীরব হয়ে গেছে। আমি প্রতিদিন কারো সঙ্গে দুটো কথা বলতে চেয়েছি, কিন্তু পাইনি। তার গলায় একটা কাঁপুনি টের পেলাম। আমি চুপ করে রইলাম, শুধু শুনছিলাম তার কথাগুলো, যেভাবে প্রতিটি শব্দে জমে আছে একলত্বের ভার। হঠাৎ তার কণ্ঠ নিচু হয়ে গেল, তুমি কি জানো দীপা, তোমার হাসিটা আমার এই নিঃসঙ্গ জীবনের একমাত্র আলো।
আমি স্তব্ধ হয়ে গেলাম। মনে হচ্ছিল ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠেছে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল, গলা শুকিয়ে গেল, আর মনে হচ্ছিল আজকের রাতটা হয়তো আর আগের মতো থাকবে না। তো বন্ধুরা, গল্পটা কিন্তু এখানেই শেষ নয়। এটা ছিল মাত্র প্রথম পর্ব, আর এর পরের অংশে রয়েছে আরও চমক, আরও রহস্য, আর এমন কিছু মুহূর্ত যা আপনি মিস করতে চাইবেন না একদমই। যদি আপনারা দ্বিতীয় পর্ব পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।